আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের মাঝে আছি মোহাম্মদ বাদশাহ স্যার। আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে মালিকানা সত্ত্ব। তোমাদের যাদের এই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে সমস্যা আছে বা আমরা সমস্যার সম্মুখীন হই, আশা করি আজকের একটি ক্লাসে তোমাদের এই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার যে মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়। এই মালিকানা সত্ত্বকে ইংলিশে আমরা বলতে পারি ওনার্স ইকুইটি। তো এই মালিকানা সত্ত্ব হলো যে ব্যবসার প্রতি মালিকের যে অধিকার বা যে দাবি, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিকের ব্যবসার প্রতি যে আধিপত্য বা ব্যবসার প্রতি যে দাবি বা যে অধিকার তা থাকবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে, সেটাই মূলত কি তার মালিকানা সত্ত্ব। তো চলো এই বিষয়টা আমরা একটি অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তো এই মালিকানা সত্ত্ব এই অঙ্কটা শুরু করার আগে আমাদের আরেকটা বিষয় আমরা জেনে নিই যে মালিকানা সত্ত্বকে আমরা বলতে পারি ওই, মানে ওনার্স ইকুইটি। ওইকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ওইকে যদি ভেঙে বলি তাহলে এখানে আমরা পাচ্ছি যে সি দ্বারা বোঝায় ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে কি? মূলধন। আচ্ছা, আর দ্বারা বোঝায় হচ্ছে রেভিনিউ। রেভিনিউ দ্বারা কি বোঝায়? রেভিনিউ দ্বারা বোঝায় আয়। আচ্ছা, এক্স দ্বারা বোঝা হচ্ছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস অর্থ ব্যয়। আচ্ছা, ডি দ্বারা বোঝায় আমাদের কি? ড্রয়িং। ড্রয়িং মানে হচ্ছে কি? উত্তোলন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি সহজে বোঝার চেষ্টা করি সেখানে কি হয় যে মূলধনের সাথে আয়গুলা কি করতে হবে? দেখো এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন, তার মানে এই আয়গুলা কি করতে হবে? প্লাস করতে হবে। আচ্ছা, তারপরে এক্স দ্বারা বোঝাইতো ব্যয়, তাহলে ব্যয়ের আগে কি চিহ্ন আছে? বিয়োগ। তাহলে আমাদের বুঝতে পেরে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, ডি এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। তার মানে বোঝা গেল যে আমাদের ডি অর্থাৎ উত্তোলনটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো এই বিষয়টি আমরা চলো অঙ্কের মাধ্যমে নির্ণয় করি। তো এখানে মে মাসের 1 তারিখে বলা হয়েছে যে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 1 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, আচ্ছা, নগদ 1 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে এই টাকাটা কে আনছে? মালিক আনছে। আচ্ছা, মালিক যদি ব্যবসায় টাকাটা দিয়ে থাকে তাহলে মালিকের কি ব্যবসার একটা অধিকার বাড়লো কি বাড়লো না? আচ্ছা, মালিক যে ব্যবসা টাকাটা দিল এটাকে আমরা কি নামে লিখি? এটাকে আমরা লিখি মূলধন। তার মানে এখানে কি বোঝা গেল? যেহেতু মালিক ব্যবসায় মূলধনটা আনলো তার মানে এখানে কি বাড়লো? এই যে সি। তাহলে সি কিন্তু আমাদের একটা যোগের দফা বলতে পারি আমরা। তাহলে মানে মূলধনটা আমাদের যোগ। আচ্ছা, তার মানে এটা আমাদের কি একটা যোগের দফা। আচ্ছা, তারপর আমাদের কি আছে? নগদ বিক্রয়। নগদ যদি কোনো পণ্য আমরা বিক্রয় করি তাহলে এখানে কি পাই? নগদ যদি কোনো পণ্য আমরা বিক্রয় করি তাহলে সেখানে আমরা পাই যে এটা একটা আয় হয়েছে। কারণ এর ভিতরে আমরা কি কি পক্ষ পাই? একটা পক্ষ পাই নগদ আর একটা পক্ষ পাই কি? বিক্রয়। তার মানে এখানে আমাদের বিক্রয় নামে একটা কি আছে? আয় আছে। তাহলে এটা যেহেতু আয়, তাহলে আয় হলে কি হয়? যোগ হয়। কারণ আয়ের আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তার মানে এই আয়টা কি হবে? যোগ হবে। তার মানে এটা আমরা কি করব? যোগ করব। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয়। ব্যবসার জন্য যদি আমরা আসবাবপত্র ক্রয় করি, প্রিয় শিক্ষার্থীরা, আসবাবপত্র ক্রয় করলে কি আমাদের ব্যয় হয়? একটু মাথাটা আমাদের চিন্তা করতে হবে। আসবাবপত্র ক্রয় করলে কি আমাদের ব্যয় হয়? আসবাবপত্র ক্রয় করলে কিন্তু আমাদের ব্যয় হয় না। কারণ এটা জাবেদা কিন্তু আমরা দেই না যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা এটা জাবেদা দেই আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে এখানে আমাদের কি কি হয় নাই? ব্যয় হয় নাই। কারণ আসবাবপত্র কিনলে আসবাবপত্রটা বাড়ছে আর নগদ টাকা চলে গেছে। তার মানে এটার মধ্যে বোঝা গেল যে একটা সম্পদ বাড়ছে এবং একটা সম্পদ কমছে। বাট এখানে কিন্তু আমি কোথাও কিন্তু বলি নাই যে সম্পদ এখানে যাবে। তাহলে যেহেতু এটার দুইটা পক্ষই সম্পদ, তার মানে এই লেনদেনটা আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে যাবে না। আচ্ছা, তারপরে আমাদের বলছে কর্মচারীর বেতন প্রদান 10,000 টাকা। কর্মচারীর বেতন প্রদান যে 10,000 টাকা আছে, কর্মচারীর যদি আমরা বেতন প্রদান করি তাহলে আমাদের কি হয়? আমাদের ব্যয় হয়। তাহলে আমাদের যদি ব্যয় হয়ে থাকে, কিভাবে বেতন প্রদান করলে অবশ্যই আমাদের টাকা চলে যায়, মানে ব্যয় হয়, তাই তো? তার মানে এটা আমাদের কি হবে? এই এক্স হিসেবে কি করতে হবে? বিয়োগ করতে হবে। মানে ব্যয় জিনিসটা তো কি হয়? বিয়োগ করতে হয়। তার মানে এটা আমরা কি করব? এটা আমরা বিয়োগ করব। আচ্ছা, এরপর আমাদের আছে পাওনাদারকে পরিশোধ। এই পাওনাদারকে পরিশোধ করার কথাটা চিন্তা করে আমাদের মনে হচ্ছে যে নগদ টাকা আমাদের চলে গেল, তাই এটা আমাদের কি হয়েছে? ব্যয় হয়েছে। বাট শিক্ষার্থীরা, এটা আমাদের মনে রাখতে হবে, পাওনাদারকে যদি আমরা টাকা পরিশোধ করে দেই আমাদের কি হলো? এই জিনিসটা একটু বুঝি। পাওনাদার পরিমাণটা কিন্তু থাকলো না, পাওনাদার পরিমাণটা কমে গেল আর হচ্ছে নগদ টাকা কমে গেল। তো
তো পাওনাদারকে কি বলে? পাওনাদারকে বলে দায়। আচ্ছা, আর নগদটাকে কি বলে? সম্পদ বলে। তাহলে বোঝা গেল এই লেনদেনের মধ্যে কি আছে? নগদ আছে আর দায় আছে, অর্থাৎ সম্পদ আছে আর কি আছে? দায় আছে। তাহলে সম্পদ আর দায় তো আমি এখানে কত বলি নাই যে নিতে হবে, তার মানে এই লেনদেনটাও যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর আসো নগদে, নগদ উত্তোলন 15,000 টাকা। নগদ যদি উত্তোলন 15,000 টাকা করে থাকি, তাহলে নগদ উত্তোলন যদি 15,000 টাকা করে থাকি, এই টাকাটা কে নিয়ে গেল? মালিক ব্যবসা থেকে নিয়ে গেল। কারণ নগদ উত্তোলন দ্বারা বোঝায় ব্যবসা থেকে টাকা নিয়ে নেওয়া। কে নিছে? মালিক নিছে। তাহলে মালিক যদি নগদ 15,000 টাকা নিয়ে যায়, তাহলে ব্যবসার মালিক যদি কিছু নিয়ে যায়, এটাকে কি নামে লিখতে হয়? এটাকে অবশ্যই উত্তোলন নামে লিখতে হয়। তাহলে উত্তোলন হলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তার মানে বোঝা গেল এই লেনদেনটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে এটা একটা বিয়োগের দফা। তো তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন করি, তাহলে রেজাল্ট কত হবে? দেখো, প্রথমে লিখবো নগদ 1 লক্ষ টাকা, আমরা টাকা নিব। তারপর আমরা লিখবো নগদে বিক্রয় 40,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকার সাথে 40,000 টাকা কি করবো? যোগ করবো। যোগ করলে উত্তর হয় 1,40,000। আচ্ছা, 1,40,000 থেকে আমি এটা তো নিব না এবং এটা নিব, তো এটা নিলে কি হয়? বেতন প্রদান আছে 10,000 টাকা, এটা মাইনাসের দফা। তাহলে 1,40,000 থেকে যদি 10,000 টাকা আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হবে? 1,30,000 টাকা। আচ্ছা, 25 তারিখে আমাদের কি 20,000 টাকা। 20,000 টাকা কিন্তু আমাদের পাওনাদারকে পরিশোধ করছে, এটা কিন্তু যাবে না। তো যদি না যেয়ে থাকে, তাহলে এটাও আমাদের তো নেওয়ার প্রয়োজন নেই। তাহলে নগদ উত্তোলন তো যাবে, তো এটা করলে কি হবে? এটা কিন্তু আমি যে বিয়োগের দফা লেখা রাখছি, তাহলে এটা কি হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1,30,000 থেকে এই 15,000 বিয়োগ দিলে কত হবে? 1,15,000। এইভাবেই আসলে আমরা কি করব? মালিকানা সত্ত্ব নির্ণয় করব। সো এই মালিকানা সত্ত্বের যে বিষয়টা আমি যে ক্লিয়ার করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।